মায়াপুর শুধুমাত্র কলকাতার কাছাকাছি কোনো উইকেন্ড ডেস্টিনেশন নয়, মায়াপুর হলো একটি অপার শান্তির জায়গা। মায়াপুর বলতেই ইস্কন, যেখানে নির্মিত হচ্ছে বিশ্বের সবথেকে বড় হিন্দু মন্দির। আজকের ভিডিওতে আমাদের একদিনের মায়াপুর ভ্রমণের গল্প আপনাদের সাথে শেয়ার করব, যেখানে মায়াপুর গিয়ে আমরা একদিন থাকবো, ভোগ প্রসাদ গ্রহণ করব, ঘুরে দেখব নির্মীয়মান চন্দ্রদয়া মন্দির। এছাড়াও মায়াপুরে খাওয়া দাওয়া বা মায়াপুর ঘুরে ফেরার সময় বাড়ির সবার জন্য টুকিটাকি শপিং, সবটাই থাকবে ভিডিওতে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা। ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজ 30 জুন সোমবার সকাল 7টার সময় আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি কলকাতা থেকে মায়াপুরের উদ্দেশ্যে। সুতরাং আজকের ভিডিওটা হতে চলেছে একদিন মায়াপুর ভ্রমণের ওপর। আশা করছি একদিনের এই মায়াপুর ভ্রমণের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। মায়াপুরে আমরা যাব, তারপরে ইস্কন মন্দির চত্বর ঘুরে দেখব, প্রভু দর্শন করব। আজকে রাতটা আমরা মায়াপুরে থাকবো, আবার কালকে কলকাতা রিটার্ন। পুরো জার্নিটাই থাকবে এই ভিডিওতে। আশা করছি আপনাদের দেখতে ভালো লাগবে। চলুন শুরু করা যাক ভিডিওটা। বাড়ি থেকে বেরিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আমরা এগিয়ে চললাম মায়াপুরের দিকে। কলকাতা থেকে মায়াপুর যাওয়ার দুটি রাস্তা রয়েছে, একটি রয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে অথবা বারাসাত হয়ে। বারাসাত হয়ে কিলোমিটার একটু কম পড়লেও রাস্তার কন্ডিশন কিন্তু ভালো না। অপরপক্ষে কল্যাণী এক্সপ্রেসওয়ে এখন দারুণ হয়ে গেছে, তাই আমার রেকমেন্ডেশন থাকবে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরেই যাওয়ার। এই যে ফ্লাইওভার দেখছেন, এখান দিয়ে সোজা গেলেই কল্যাণী। আমরা সার্ভিস রোড নিলাম, ডান দিকে এসে বড় জাগলিয়ার দিকে যাচ্ছি। এই 8 থেকে 9 কিলোমিটার রাস্তাটা সিঙ্গেল লেন, তারপর আমরা আবার NH12 উঠে পড়েছি। এই যাত্রাপথে আমাদের টোল লেগেছে যাওয়ার সময় 115 টাকা। বর্ষাকাল হওয়ায় চারিদিক সবুজে পরিপূর্ণ। আর আমাদের যাত্রাপথের ফার্স্ট ব্রেক নেওয়ার টাইম চলে এসেছে, যেটা হলো ব্রেকফাস্ট ব্রেক। বাড়ি থেকে সকাল সকাল বেরোনোয় ব্রেকফাস্ট করে আসা হয়নি, আমরা চলে এসেছি মাদারসাটে ব্রেকফাস্ট করতে। দক্ষিণেশ্বর থেকে মায়াপুর অ্যাপ্রক্সিমেটলি 125 কিলোমিটার মতো। যদি কোথাও স্টপ না নেওয়া হয় তাহলে মোটামুটি 2 ঘন্টা 30 মিনিট বা 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে মায়াপুর ইস্কন চত্বরে পৌঁছে যাওয়ার। তবে আমরা একটা ব্রেকফাস্ট ব্রেক নিয়েছি। আমরা যাওয়ার পথে দাঁড়িয়েছি মাদারসাটে। এখানে ব্রেকফাস্ট করে তারপর আবার আমরা জার্নিটা কন্টিনিউ করব। আর মাদারসাটের একটা ডিটেল ভিডিও কিন্তু আমি আলাদাভাবে পোস্ট করব, তাই এই ভিডিওতে জাস্ট একটা গ্লিমস আপনাদের সাথে শেয়ার করে দেবো যে কি খাবার অর্ডার করলাম, কিরকম তার প্রাইস রয়েছে। মাদারসাটের কিন্তু একটা সেপারেট ভিডিও আমি চ্যানেলে দেবো, যদি আপনারা দেখতে চান। তো সেই ভিডিওতে মোটামুটি মাদারসাটের কিরকম কি মানে ডেকোরেশন, রিভিউ, ইন্টেরিয়ার সবটাই থাকবে। এই যাত্রাপথে কৃষ্ণনগরের ঠিক আগেই মাদারসাট কিন্তু একটি ফেমাস ফুড জয়েন্ট। কার পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। তবে কলকাতা থেকে যখন আমরা মায়াপুরের দিকে যাচ্ছি, মাদারসাট আসার জন্য আমাদের কিন্তু রাস্তা ক্রস করে উল্টো পারে আসতে হয়েছিল। ব্রেকফাস্ট মেনুটাও আপনাদের দেখিয়ে রাখলাম। আর এই জায়গাটি কিন্তু মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত। আমি অর্ডার করেছিলাম একটি মশলা ধোসা। ধোসাটা ক্রিস্পি হলেও পুরটা কিন্তু ঠিক সাউথ ইন্ডিয়ান টাচ নয়, এই ধোসাটা অ্যাভয়েড করাই ভালো। বাকি সমস্ত খাবারের টেস্ট কিন্তু ভীষণ ভালো ছিল। প্রত্যেকটার প্রাইসও আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। মাদারসাট একটা ভীষণই ভালো ফুড জয়েন্ট, ব্রেকফাস্টের সমস্ত রকম অপশানও আপনারা পেয়ে যাবেন। লাস্টে আমি অর্ডার করেছিলাম একটা স্ট্রং কফি, যেটাও কিন্তু খেতে বেশ ভালো ছিল। ওভারঅল মাদারসাটে খাওয়ার এক্সপিরিয়েন্স আমাদের ভালো। চলুন এবার এগোনো যাক মায়াপুরের দিকে। এই যাত্রাপথে আমাদের একটি লেভেল ক্রসিং কিন্তু পড়েছিল, লেভেল ক্রসিং খোলাই ছিল। আমরা পৌঁছে গেছি মায়াপুর। মায়াপুরে ইস্কন মন্দির চত্বরের বাইরেও আপনারা থাকার জায়গা পেয়ে যাবেন, তবু আমি রেকমেন্ড করব পসিবল হলে ইস্কন মন্দির চত্বরের ভেতরেই থাকতে পারেন, সেক্ষেত্রে আরও ভালো এক্সপিরিয়েন্স হবে আপনাদের। ওখানেও কিন্তু সমস্ত ধরনেরই বাজেটের থাকার জায়গা পেয়ে যাবেন। ইস্কন শ্রীধাম মায়াপুরের 4 নম্বর গেটটাই হচ্ছে এন্ট্রি গেট। এন্ট্রি গেট দিয়ে আপনারা যখন ঢুকবেন, ঢুকেই বাঁদিকেই রয়েছে নামহট্ট ভবন। নামহট্ট ভবনেও কিন্তু থাকার সুব্যবস্থাপনা রয়েছে, সেই জন্য আপনারা সরাসরি নামহট্ট ভবনে যোগাযোগ করতে পারেন। বা উল্টো দিকে অনেক ধর্মশালাও রয়েছে, যেখানে কিন্তু একদম কম প্রাইসের মধ্যেই থাকা যায়। এখন 11টা বাজে, আমরা এই পৌঁছালাম ঈশ্বরদান ভবনের সামনে। ঈশ্বরদান ভবনেই আমাদের রুম বুক করা আছে, আর গাড়ি একদম ঈশ্বরদান ভবনের সামনেই চলে এসছে। মানে ঈশ্বরদান ভবনের সামনেই কার পার্কিং এর জায়গা রয়েছে। আর এন্ট্রির সময়েই কিন্তু এই গাড়ি পার্কিং এর জন্য 150 টাকা চার্জ দিতে হয়েছে, যেটা 24 ঘন্টা অব্দি ভ্যালিড। মানে আপনারা এখানে থাকুন বা না থাকুন, গাড়ি পার্কিং করলেই 150 টাকা চার্জ দিতে হবে। তো রুম ট্যুর তো আপনাদের দিয়েই দেবো, তার আগে ঈশ্বরদান ভবনের বাইরেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঈশ্বরদান ভবনের রুমটি আমরা অনলাইনে অ্যাডভান্স বুক করেছিলাম।
বুকিং ওয়েবসাইট এবং ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এই ওয়েবসাইট থেকেই আপনারা ঈশ্বরদান ভবন, কোচ ভবন অথবা গত ভবনের রুম বুক করে নিতে পারেন। আর যারা সরাসরি এসে বুক করতে চাইছেন সেক্ষেত্রে আমি বলবো গত ভবনের রিসেপশনে গিয়ে যোগাযোগ করলেই কোন ভবনে কোন রুম খালি আছে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। ঈশ্বরদান ভবনের সামনে আপনারা পার্কিং পেয়ে যাবেন। যারা পাবলিক ট্রান্সপোর্টে আসছেন মেন গেট থেকে ঈশ্বরদান ভবন আসার জন্য 10 টাকার বিনিময়ে টোটো পেয়ে যাবেন। এছাড়া ঈশ্বরদান ভবনে কিন্তু লিফটের ফেসিলিটিও রয়েছে। আর আজকের ওয়েদারটাও এত ভালো, মেঘলা করে আছে কিন্তু হাওয়া দিচ্ছে, রোদ তেমন নেই, ভীষণ ভালো ওয়েদার। এটি হলো ঈশ্বরদান ভবনের রিসেপশন এরিয়া, যার একপাশে রয়েছে ডাইনিং হল আর একদিকে রয়েছে রিসেপশন এরিয়া। ঈশ্বরদান ভবনের টোটাল 5টি ফ্লোর রয়েছে এবং কোন ফ্লোরে আপনার রুম অ্যালোকেট হবে সেটা কিন্তু আসার পরেই জানতে পারবেন। যেমন আগেই বললাম এখানে কিন্তু লিফটের ফেসিলিটি রয়েছে, ফলে আপনাদের পায়ের সমস্যা থাকলে মায়াপুরে এসে থাকার জন্য ঈশ্বরদান ভবনটাকে বেছে নিতে পারেন। যতক্ষণে আমি আপনাদের জায়গাটা ট্যুর দিচ্ছিলাম ততক্ষণে আমার শ্বশুরমশাই আর পুরঞ্জয় মিলে চেক ইন প্রসিডিওর কমপ্লিট করে নিয়েছে। চলুন এবার আপনাদের রুম ট্যুরটা দেব। আমাদের রুম অ্যালোকেট হয়েছে সেকেন্ড ফ্লোরে 1204 নাম্বার রুম, যেটা হলো 4 বেডের ডিলাক্স এসি রুম। চলুন এবার রুমে যাওয়া যাক। আমরা একটা রুমই বুক করেছি, 4 জনের জন্য একটা রুমই। দেখতেই পাচ্ছেন 4টে সিঙ্গেল বেড রয়েছে, খুব সুন্দর বেড মেকিং করা, ফার্নিচার গুলো খুব সুন্দর, মার্বেল ফ্লোরিং রয়েছে, এখানে এরকম সাইড টেবিল রাখা, এখানে বালিশ কুশন সব দেওয়া রয়েছে, এখানে খুব সুন্দর পেন্টিং, ওইদিকেও দেখছি ভগবত গীতা রাখা রয়েছে। আর এদিকটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, দুটো সিঙ্গেল সিটার সোফা চেয়ার, এখানে একটা সেন্টার টেবিল। খুব সুন্দর রুমটা, খুব এয়ারি রুমটা। 4টে সিঙ্গেল বেড বলেই দিলাম, আর এটা এসি রুম। রুম রেটটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো, দেখুন আপনারা স্ক্রিনে ফ্ল্যাশ হচ্ছে রুম রেটটা। আর এখান থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ আসছে। ভিউটা যদি আমি একটু দেখাই, বড় গ্লাস উইন্ডো রয়েছে, আর একদম ঈশ্বরদান ভবনের যে এন্ট্রিটা, ওই এন্ট্রান্সের পুরো ভিউটা এখান থেকে পাওয়া যাচ্ছে রুম থেকে। এই দিকটা রয়েছে ওয়ার্ড্রপ, অনেকটা বড় ওয়ার্ড্রপ রয়েছে, আর ওয়ার্ড্রপের ভেতরে দেখছি দুটো টাওয়েল আর ব্ল্যাঙ্কেটও দেওয়া। এই দিকটা হচ্ছে ড্রেসিং সেকশন, মিরর রয়েছে, এখানে চেয়ার রয়েছে, আর ফার্নিচার গুলো দেখুন কতটা সুন্দর। আমার তো রুমটা খুবই ভালো লেগেছে। এবার চলুন ওই দিকটা দেখিয়ে দিয়ে, রুমটা কিন্তু অনেকটা বড় রয়েছে। আর এইখানটা বেসিন রয়েছে, আর এইখানটা আমরা ব্যাগ গুলো এনে রেখেছি। আর এখানে কিন্তু মিনারেল ওয়াটারেরও ব্যবস্থা রয়েছে। ওনারা আমরা আসার পরেই ওনারা সিল খুলেই সেট আপটা করে দিলেন। আর একদম ঢুকেই ডান দিকে এইখানে হচ্ছে ওয়াশরুম, ঢুকেই ডান দিকে রয়েছে বেসিন এরিয়া, টেবিল টপ বেসিন রয়েছে। আর এখানে ডাব্লিউসি গ্লাস পার্টিশন দেওয়া রয়েছে, শাওয়ার এরিয়াটা আলাদা, গিজার রয়েছে, ভীষণই সুন্দর। আর ফল সিলিং করা, কিন্তু বাথরুমেও ফল সিলিং করা। ওভারঅল এই হলো 4 বেডের রুমের ভিউ। আর একটা কথা আপনাদের বলা হয়নি, প্রত্যেকটা রুমে কিন্তু এরকম ওয়াইফাই রাউটার লাগানো রয়েছে। ফ্রেশ হয়ে নিয়ে এখন আমরা যাচ্ছি ঈশ্বরদান ভবনের এই ডাইনিং হলে লাঞ্চ করতে। আমরা আসার পর এখানে এসে লাঞ্চের কুপন কেটে নিয়েছিলাম। আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রসাদে কি কি থাকছে। আর লাঞ্চে হচ্ছে 150 টাকা করে পার পার্সন। ঈশ্বরদান ভবনের লাঞ্চের জন্য যে ডাইনিং হলটি অ্যালোকেটেড সেটার ইন্টেরিয়ার প্রিমিয়াম কোনো রেস্টুরেন্টের মতো, পরিষ্কার পরিচ্ছন্ন অ্যান্ড ওয়েল ডেকোরেটেড। আমি বলবো আপনারা ঈশ্বরদান ভবনে না থাকলেও মায়াপুর ঘুরতে গেলে একদিন এখানে লাঞ্চ করতে আসতে পারেন। আর এটাকে আপনারা লাঞ্চ বুফে বলতে পারেন, কারণ প্রত্যেকটা খাবারই কিন্তু 5 বার 6 বার করে রিপিট হয়েছে। আপনাদের দেখিয়ে দিই লাঞ্চ মেনুতে কি কি ছিল। ভাত, রুটি, আলুর পকোড়া, স্যালাড, ভেজ ডাল, মিক্স ভেজ, শুক্তো, আলু ছোলা, পনির দিয়ে তরকারি, পায়েস, মিষ্টি। হরে কৃষ্ণ। এবার প্রসাদ গ্রহণ করা যাক। লাঞ্চ করে রেস্ট নিয়ে রেডি হয়ে গেছি, আর এই হলো আমার কুইক আউটফিট চেক। ঈশ্বরদান ভবনের সামনে থেকেই আমরা টোটো পেয়ে গেছি, এরকম টোটো সার্ভিস চালু আছে, 10 টাকা করে নিচ্ছে। আমরা এখন যাচ্ছি টিওভিপি। টোটো আমাদের এই জায়গাটায় ছেড়ে দিল, আর এখানে দেখছি একটা ফ্রি শু স্ট্যান্ড রয়েছে, আর এই সামনেই রয়েছে কোচ ভবন, রথগুলো রাখা রয়েছে কোচ ভবনের ঠিক উল্টো দিকে।
যেহেতু দিনে দুবার এখানে এন্ট্রি অ্যালাউড, সেই জন্য এখন কিন্তু চন্দ্রোদয় মন্দির ঢোকার জন্য ভালো ভিড় রয়েছে। এই যে পুরো পিছন দিকে যে কিউটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে চন্দ্রোদয় মন্দির ঢোকার লাইন। এখন গেট খোলা হলো, এই যে এন্ট্রি স্টার্ট হলো এখন এক্স্যাক্টলি 5টা বাজে, বিকেল 5টায় মন্দিরের গেট খোলা হলো। সত্যি বলতে এখনও বলতে গেলে গায়ে কাটা দিচ্ছে যে আমি পদার্পণ করতে চলেছি বিশ্বের সবথেকে বড় হিন্দু মন্দির চত্বরে। ঢোকার আগে আমাদের 50 টাকা করে পার পার্সেন্ট ডোনেশন দিতে হয়েছে। এবার টিওভিপি অর্থাৎ চন্দ্রোদয় মন্দিরে ঢোকার টাইমিংটা আপনাদের বলে রাখি। সকালবেলা 10:30 থেকে এখানে মন্দিরে ঢোকা শুরু হয়। 10:30টার সময় একটা ব্যাচকে ঢুকিয়ে দেয়, তারপর ওনারা বেরিয়ে আসার পর 11টা থেকে 12টা অবধি ওই সময়টা হচ্ছে ডিভোটিদের জন্য। আর তারপরে 12টায় একটা স্লট ঢোকে, 12:30টায় একটা স্লট ঢোকে, মানে 12টায় যে স্লট ঢোকে তারা বেরিয়ে আসে, আবার 12:30টায় একটা স্লট। 12:30টার পর কিন্তু আর মন্দিরে ঢোকা অ্যালাউ নেই। তারপরে আবার বিকেলবেলা আবার 4টে থেকে 5টা অবধি ডিভোটিদের জন্য, মানে যারা এখানকার দীক্ষিত ভক্ত রয়েছে তাদের জন্য। আর 5টা থেকে আবার সাধারণ জনগণের জন্য মন্দিরটা খোলা হয়। 5টায় একটা স্লট ঢোকে, আবার 5:30টায় একটা। মোটামুটি 5:30টায় যারা ঢোকে তাদের বেরোতে বেরোতে 6টা হয়ে যায়। তারপর যেহেতু ভিতরে কাজ চলছে, সেরকম ইলেকট্রিসিটির তো ব্যবস্থা নেই, সেই জন্য 6টার পর কিন্তু আর টিওভিপি মন্দিরে ঢোকা যায় না, আবার পরের দিন সকাল 10:30টা থেকে। আমরা চলে এসেছি দি চন্দ্রদয়া টেম্পলের ক্যাম্পাসে। মন্দিরটি এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। আপনারা যে দেখতে পাচ্ছেন এরকম স্লোপিং করা রয়েছে, এই স্লোপিং দিয়েই ওপরে উঠতে হবে। টিওভিপি অর্থাৎ টেম্পল অফ দি বেদিক প্ল্যানেটেরিয়াম দি চন্দ্রদয়া মন্দির, এটা কমপ্লিট হলে এটা কিন্তু হতে চলেছে পৃথিবীর সবথেকে বড় হিন্দু মন্দির। পাচ্ছেন সামনের দিকে কিন্তু এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে, মানে মন্দির হিউজ। আমরা স্লোপিং দিয়ে উঠে এলাম, কতটা উঁচুতে উঠে এলাম। ওনারা ভিতরের প্ল্যানটা বলে দিচ্ছেন যে কোথায় কিরকম হবে, কোথায় কি কোন দেবদেবীর মূর্তি থাকবে, সমস্ত প্ল্যানিংটা ওনারা এখানে অ্যানাউন্সমেন্ট করছেন। এখানে পুরোই কাজ চলছে এখন। এখানে কিছু কিছু দেখা যাচ্ছে, ওপর দিকটা কমপ্লিট হয়েছে। পশ্চিম দিকে আরেকটি ব্যান্ড রয়েছে ভজন পত্রিকা রেস্টুরেন্ট সাইড, ওখানে বর্তমানে কাজ চলছে, মানে থিয়েটার দম তৈরি হবে। থিয়েটারের মাধ্যমে সমস্যা সৃষ্টিকর্তা দেখানো শ্রী রাধা মাধব অষ্টশক্তি। নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না, পুরোনো মন্দির থেকেই এখন যে নতুন মন্দির সৃষ্টি হয়ে যাবে। ওনারা এখানে সমস্ত কনস্ট্রাকশন ডিটেলস বলে দিচ্ছিলেন। যেমন বললেন এই যে সাদা পাথরগুলো, এগুলো আসছে ভিয়েতনাম থেকে, তেমনি কিছু আছে জয়পুর রাজস্থান থেকে। তারপরে মানে কোথায় কি প্ল্যানিং মতো হতে চলেছে, কোথায় কি থাকবে, সমস্তই ওনারা মাইকে অ্যানাউন্স করছেন। ওপরের ডোমটা দেখে বোঝা যাচ্ছে কত বড় হতে চলেছে মন্দিরটা। এই যে মিডল পোর্শনটা দেখছেন এই ডোমের, এখান থেকে একটা বিশাল বড় স্যান্ডেলিয়ার ঝুলবে। হ্যাঁ, দড়িটা দেখুন টাঙানোই আছে, এটা বিশাল বড় স্যান্ডেলিয়ার ঝুলবে। এটাই ঝাড়বাতিটা তৈরি হচ্ছে। দেখুন ডোমটারও কারুকার্য কতটা সুন্দর। আর এটাই হচ্ছে নৃসিংহ ভগবানের আসন। ইস্কন মায়াপুর চত্বরে কিন্তু মাঝে মাঝে এরকম ডিরেকশন বোর্ড দেয়া আছে যে কোন দিকে গেলে কোন ভবন পড়বে। আমাদের চন্দ্রোদয় মন্দির ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাব আরতি দেখতে। আপনাদের আরতির টাইমিংটাও দেখিয়ে রাখলাম। দিনের বিভিন্ন সময় আরতি হয়, আমরা 6টার যে সন্ধ্যা আরতি সেটা দেখব। এখন আমরা যাব মঙ্গল আরতি দেখতে। সন্ধ্যে 6টা থেকে মঙ্গল আরতি হয়। তার আগে জুতো, ব্যাগ, মোবাইল সব জমা দিতে হবে। এই কোচ ভবনের পাশেই কিন্তু এগুলো জমা দেওয়ার কাউন্টার রয়েছে। আপনাদের দেখিয়ে রাখছি মন্দিরে কোন কোন জিনিস নিয়ে প্রবেশ নিষেধ। আর এখানে কিন্তু বিনামূল্যে জুতো রাখার কাউন্টার রয়েছে, আর মোবাইল রাখতে 5 টাকা করে লেগেছে। এখন 7:30 বাজে। আমরা খুব সুন্দরভাবে আরতি দেখলাম। 6টা থেকে 7টা 1 ঘন্টা হয় মঙ্গল আরতি সন্ধ্যেবেলা। আরো বিভিন্ন রকম টাইমিং আছে, হয় 4টে থেকে হয়, তারপর আরো বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম আরতি হয়। এটা হচ্ছে মঙ্গল আরতি, খুব সুন্দরভাবে দেখা হলো সন্ধ্যা আরতিটা।
আর এখন যেহেতু রথের সময়, জগন্নাথ দেবও রয়েছেন ভিতরে, জগন্নাথ দেবের আরতি হলো, নৃসিংহদেবের আরতি হলো, একদম মন ভরে গেছে। এবার আমরা যাচ্ছি গোবিন্দাসে। গোবিন্দাসে গিয়ে একটু চা বা কিছু স্ন্যাক্স খাবো। গোবিন্দাস হলো ইস্কন মায়াপুর চত্বরে একটি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। অবশ্যই বুঝতে পারছেন মন্দির চত্বরে যেহেতু এখানে সমস্তই ভেজ অপশান রয়েছে। ইন্টেরিয়ারও কোয়াইট গুড আর খাবারের টেস্টও ভীষণ ভালো, কারণ এখানের বেশিরভাগ জিনিসই কিন্তু ইন হাউস, মানে এখানেই তৈরি হয়। চলুন আপনাদের দেখিয়ে দিই এখানে আপনারা কী কী জিনিস পাবেন। মোটামুটি স্ন্যাক্স আইটেম সব কিছুই আপনারা পেয়ে যাবেন, সেটা পিৎজা বলুন, বার্গার বলুন, চাউমিন বলুন, বা আরও সিঙ্গারা, চপ, বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম পাবেন। বা এখানকার মিষ্টিগুলোও কিন্তু বেশ ভালো, মিষ্টিরও অনেক রকম অপশান রয়েছে, কেকও আপনারা পেয়ে যাবেন। তবে গোবিন্দাসে গেলে যে জিনিসটা মাস্ট ট্রাই সেটা হলো ওখানকার পিৎজা। আমরা নিয়েছি একটা পিৎজা, একটা স্লাইসের দাম 70 টাকা। এছাড়া আমরা দুটো মিষ্টিও নিয়েছি। খেতে যাব এমন সময় আমার নতুন বন্ধুর সাথে দেখা হলো। আর ওকে দেখুন, মাথায় যে হাত বুলিয়ে দিচ্ছি, চোখ একেবারে বন্ধ হয়ে আসছে। সেদিন কিন্তু গোবিন্দাসের খাবার খেয়েই আমাদের ডিনার হয়ে গেছিলো। পিৎজাটা এত ভালো ছিল কি বলবো। অবশ্যই মায়াপুর গেলে গোবিন্দাসের পিৎজাটা ট্রাই করবেন। গোবিন্দাসে খাওয়া দাওয়া করে আমরা আশেপাশের ভবনগুলি ঘুরে দেখছিলাম। আর দেখতেই পাচ্ছেন অল লাইট এন্ড আপ, চারিদিক একেবারে আলোয় ঝলমল করছে। আপনারা যারা প্রায়শই মায়াপুর যান তারা হয়তো এরকম দেখেই থাকবেন। আমি যেহেতু বহু বছর বাদে এলাম, আমার যে এত ভালো লাগছে কি বলবো। আর ঘুরতে ঘুরতে এই ভাইয়ের সাথে দেখা, ও এই ধরনের ফটো বিক্রি করছিল, ওর থেকে 10 টাকা দিয়ে ঠাকুরের এই একটা ফটো আমরা কিনে নিলাম। দেখুন, এটা হচ্ছে চক্র ভবন রিসেপশন। এত সুন্দর লাইট দিয়েছে পুরো মন্দির চত্বরে। আমি তো বহু বছর বাদে এলাম, আমি জানি না তো সারা বছরই লাইট থাকে নাকি রথের জন্য এত সুন্দর। অল লাইট এন্ড আপ, বিউটিফুল লাগছে, বিউটিফুল লাগছে। ইতিমধ্যে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে আরম্ভ করেছে। আমরা ছাতা নিয়ে হাঁটা পথে রওনা দিলাম ঈশ্বরদান ভবনের দিকে। যাওয়ার পথেই দেখলাম গোবিন্দাসের মতোই মাধাবাস বলে একটি রেস্টুরেন্ট রয়েছে। পৌঁছে গেছি ঈশ্বরদান ভবনের সামনে। আর সত্যি বলতে ইস্কন মায়াপুর চত্বরে পুরো জায়গাটিতেই যেন একটা পজিটিভ এনার্জি ফ্লো করছে। এত শান্ত শিষ্ট পরিবেশ, চারিদিকে গাছপালা, চ্যান্টিংয়ের আওয়াজ ভেসে আসছে। বেশ কিছুটা সময় সেদিন ঈশ্বরদান ভবনের বাইরে কাটিয়েছিলাম। আপনাদের সাথে আবার কথা হচ্ছে কালকে সকালে। হরে কৃষ্ণ। আজ নেক্সট ডে, এখন সকাল 7:30 বাজে। আমি এখন লবিতে দাঁড়িয়ে আছি ঈশ্বরদান ভবনের। ঈশ্বরদান ভবনটি কিন্তু গদা ভবনের তুলনায় নবনির্মিত বলা যায়, ফলে পুরো জায়গাটি ভীষণ স্পেসিয়াস আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। ঈশ্বরদান ভবনটিকে আপনারা কিন্তু থাকার জন্য বেছে নিতেই পারেন। আমাদের যেমন 2nd ফ্লোরে রুম অ্যালোকেট হয়েছে, এছাড়াও আরও বিভিন্ন ধরনের ক্যাটাগরির রুম আপনারা পেয়ে যাবেন। ওয়েবসাইট চেক করলেই সমস্ত ডিটেলস পেয়ে যাবেন আপনারা। তবে একটা জিনিস আপনাদের বলে রাখি, আপনারা যারা মায়াপুরে রেগুলার আসেন তারা হয়তো এটা জানেন। আমি যেহেতু অনেক বছর বাদে এলাম বা এখানে আমার থাকার অভিজ্ঞতা এই প্রথম, এখানে কিন্তু চা পাওয়া যায় না। ওনারা চাটাকে একটা নেশার জিনিস বলে মনে করেন, এই জন্য চা কিন্তু সেখানে, মানে গোবিন্দাসই বলুন বা অন্য কোনো রেস্টুরেন্টের চা, মানে চা পাতা দিয়ে চা কিন্তু পাওয়া যায় না। মশলা টি পাওয়া যায়, যেটা জেনারেলি কার্ডামাম বা লং এইসব দিয়ে তৈরি হয়। সেই রকম মশলা টি পেয়ে যাবেন, কিন্তু অ্যাকচুয়াল মানে চা পাতা দিয়ে চা কিন্তু এখানে পাওয়া যায় না। ওনারা মানে চা খাওয়াটাকে ওনারা খুব মানে সাত্বিক লাইফের আন্ডারে পড়ে বলে মনে করেন না। যাই হোক, এই ইনফরমেশনটা আপনাদের দিয়ে রাখলাম। আমার খুব একটা অসুবিধা হচ্ছে না, যেহেতু আমি খুব একটা চা বা কফি লাভার নই, এই আর কি। অপেক্ষা করছি পুরঞ্জয় এলে, ওপরে রয়েছে, ও এলে তারপরে আমরা একটুখানি গদা ভবন ওই দিকটা একটু হেঁটে দেখবো। হচ্ছে ঈশ্বরদান ভবন, তার পাশেই রয়েছে ভামসি ভবন। দেখতে পাচ্ছেন বাঁশি বাঁশির মতো ইয়ে করা। আপনারা চাইলে কিন্তু ঈশ্বরদান ভবনের পাশেই ভামসি ভবনেও থাকতে পারেন। আমি জিজ্ঞাসা করে নিলাম ওনাদের থেকে। স্ক্রিনে আমি ওই বুকিং নাম্বারটা দিয়ে দেবো, সেখানে ফোন করে বুক করতে হবে 10টা থেকে 1টার মধ্যে। আর 990 টাকা থেকে নন এসি রুম আর 2500 টাকা থেকে এসি রুম এখানে স্টার্ট হচ্ছে এই ভামসি ভবনে। তো কালকে স্ন্যাক্সের জন্য গোবিন্দাস রেস্টুরেন্টে গেছিলাম। গোবিন্দাসের আর একটাও দেখছি রয়েছে এখানে ব্রাঞ্চ, গোবিন্দাস প্রসাদম। হ্যাঁ, গদা ভবনের সামনেই। এখানে দেখুন এখন বাজে হচ্ছে 8টা 5। ব্রেকফাস্টের কি ভিড়, প্রচুর ভিড় রয়েছে।
এখন ঘুরে ঘুরে পুরো জায়গাটা এক্সপ্লোর করছি। আর যারা গাছপালা ভালোবাসেন তাদের এত ভালো লাগবে, চারপাশে এত সুন্দর গাছপালা, একটা শান্ত পরিবেশ। আরও সকাল সকাল বেরোলে আরও ভালো হতো, মানে যদি ধরুন 6টা-7টায় বেরোতে পারতাম তাহলে আরও ভালো লাগতো। মানে মনটা একদম শান্ত হয়ে যাচ্ছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন চারপাশ। এগিয়েই দেখছি রয়েছে চৈতন্য ভবন। চৈতন্য ভবনেও কিন্তু থাকা যায়। দেখুন ফোন নাম্বারটাও আমি ভিডিওতে দেখিয়ে দিলাম। হাঁটতে হাঁটতে আমরা প্রায় চলে এসেছি গদা ভবনের সামনে। আর গদা ভবনের সামনেই কিন্তু সোজাসুজি দেখা যায় দি চন্দ্রদয়া মন্দির। তাই যারা গদা ভবনে থাকবেন আপনারা রুমের ব্যালকানি থেকেই চন্দ্রদয়া মন্দিরের চূড়াটি দেখতে পাবেন। এটি হচ্ছে গদা ভবনের মেন রিসেপশন এরিয়া। কি সুন্দর! আমি বহু বছর বাদে এলাম, তো অনেক রিনোভেট হয়েছে, অনেক চেঞ্জেস হয়েছে। গদা ভবনের মেন রিসেপশন এরিয়াটি রয়েছে ফার্স্ট ফ্লোরে। চলুন আপনাদের গদা ভবনের রিসেপশন এরিয়াটা একটু ঘুরিয়ে আনি। যারা ধরুন মায়াপুর ঘুরতে এসে তারপর রুম বুক করতে চাইছেন, সেক্ষেত্রেও আপনারা সরাসরি গদা ভবনের রিসেপশনে গিয়ে কথা বলতে পারেন। কোচ ভবন, ঈশ্বরদান ভবন অথবা গদা ভবনের রুম খালি থাকলে ওখান থেকেই আপনারা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। গদা ভবনেও প্রসাদের মেনুটা আপনাদের দেখিয়ে রাখলাম। গদা ভবনে কিন্তু 50 টাকা থেকে প্রসাদের কুপন চালু হয়ে যাচ্ছে। 50 টাকা ডিনার আর 80 টাকা হচ্ছে লাঞ্চের কুপন। রুমগুলোও কোন কোন ফ্লোরে রয়েছে আপনাদের দেখিয়ে রাখলাম। আর এই হচ্ছে একটা ওভারঅল রুমের ভিউটা দেখিয়ে দিচ্ছি। সামনেই যেমন বললাম, গদা ভবনের রুমের ব্যালকানিতে দাঁড়ালেই সোজাসুজি আপনারা দেখতে পাবেন চন্দ্রদয়া মন্দির। সিঁড়ি দিয়ে উঠে গেলে তো ফার্স্ট ফ্লোরে গদা ভবনের রিসেপশন এরিয়া। সিঁড়িতে ওঠার আগেই বাঁদিকে দেখলাম আরেকটি ফুড জয়েন্ট মতো রয়েছে। আর ব্রেকফাস্টের টাইমে দেখলাম ভালো ভিড়। আপনাদের মেনু চার্টটাও একবার দেখিয়ে রাখছি যেখানে কি কি পাবেন। দামগুলোও কিন্তু কোয়াইট রিজনেবল। এখান থেকে সত্যি বলতে পাতলা পাতলা পরোটাগুলো দেখে এত ভালো লাগলো, আমি 2 পিস নিয়ে নিয়েছি। 2 পিস পরোটার দাম হচ্ছে 20 টাকা। আর তার সাথে এখানে দিয়েছে আলু মটর, মানে ঘুগনি মতো একটা তরকারি। পরোটা তো বেশ ভালোই ছিল। আর আপনাদেরও যদি আমার মতো মিষ্টি ভালো লাগে, মায়াপুরের মিষ্টি অবশ্যই ট্রাই করবেন, স্পেশালি লর্ড চমচমটা। জায়গাটির নাম আপনাদের দেখিয়ে রাখলাম। চলুন এবার রুমে ফিরে যাওয়া যাক, কারণ অলরেডি চেক আউটের সময় হয়ে এসেছে। এখানে চেক ইনের টাইম সকাল 10:30 আর চেক আউট পরের দিন সকাল 9টায়। গদা ভবনের বুকিং প্রসিডিওর আমি আগে আপনাদের দেখিয়ে দিয়েছি। ফোন নাম্বার, সেখানে ফোন করতে পারেন, অনলাইনেও বুক করতে পারেন। যারা অন স্পট বুক করতে চাইছেন, ধরুন এসে বুক করবেন, আপনারাও গদা ভবনের রিসেপশনে এসে যোগাযোগ করবেন। গদা ভবন, ঈশ্বরদান ভবন অথবা কোচ ভবনে যদি কোনো রুম সেদিন অ্যাভেলেবেল থাকে, ওনাদের থেকেই সেই ইনফরমেশনটা পেয়ে যাবেন। বাংলায় একটা কথা আছে জানেন তো, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। আমরা যারা শপিং করতে ভালোবাসি, আমরা কিন্তু বেড়াতে গেলেও টুকিটাকি শপিং করি। সেক্ষেত্রে গদা ভবনের সামনেই আপনারা এরকম মায়াপুর ট্যুরিজম সেন্টার পেয়ে যাবেন। এখান থেকে আপনারা কিছু কিনে নিতেই পারেন। চলুন আপনাদের দেখিয়ে দিই এখানে কি কি জিনিস পাওয়া সুন্দর যাচ্ছে। প্রিন্টেড শিফন শাড়িগুলো বিক্রি হচ্ছে মাত্র 300 টাকা করে। তারা এইরকম আপনারা পাঞ্জাবি মতো পেয়ে যাবেন। সত্যি বলতে খাদি বা কটনের পাঞ্জাবি বা হাফ শার্টগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। বাড়ির বয়স্কদের জন্য নেওয়ার জন্য একদম পারফেক্ট। এছাড়া এখানে আপনারা পেয়ে যাবেন এই ধরনের গোপী ড্রেসও। আমরা চলে এসেছি একটু শপিং করতে। দেখুন বয়স্কদের জন্য এই ধরনের হাফ শার্ট বা হাফ পাঞ্জাবি বলতে পারেন 240 টাকায় পিওর কটনের, বেশ ভালো কিন্তু। আর আমরা যারা শপিং ভালোবাসি, বেড়াতে গিয়ে টুকটাক শপিং তো করি, সেখানে গদা ভবনের উল্টো দিকে এই দোকানগুলো আপনারা দেখতে পারেন। কি কি পাওয়া যায় তো আপনাদের দেখিয়েই দিলাম। এবার বাড়ির জন্য টুকটাক কিছু কেনাকাটি করছি। আর আপনাদের দোকান কি দাদা প্রতিদিন খোলা থাকে? কটা থেকে কটা অবধি?
আচ্ছা, ঠিক আছে। তা আপনারা যারা আসছেন গদা ভবনের উল্টো দিকে এই দোকানে কিন্তু শপিং করতে পারেন। আমরা দেখুন এই খাদির এইটা দেখছি, এটা ফুল স্লিভের মধ্যে রয়েছে, এর প্রাইস রয়েছে 350। যেমন আপনাদের বললামই, গোপী ড্রেসেরও প্রচুর অপশান রয়েছে। আর তার ঠিক পাশের দোকানটাতে আপনারা পেয়ে যাবেন মায়াপুরে তৈরি এই ধরনের খাঁটি ঘি। 250 গ্রামের দাম 180 টাকা, 500 গ্রামের দাম 360 টাকা। এছাড়া আপনারা এখানে এই ধরনের হার্বাল টিও পেয়ে যাবেন, হিবিস্কাস টি, ক্যামোমাইল টি। আপনারা চাইলে এগুলোও কিন্তু কিনে আনতে পারেন। এছাড়াও আপনারা এখানে পাবেন পুজোর বিভিন্ন ধরনের সামগ্রী, যেমন ধরুন কর্পূর পাওয়া যাচ্ছে, চন্দনের গুঁড়ো, আর ধূপকাঠির তো এত সুন্দর কালেকশন রয়েছে এখানে। এইটা আমি নিচ্ছি এখান থেকে। এখানে 120, 150-তে অনেক ধূপকাঠি আছে, আর সত্যি মানে ফ্রেগনেন্স গুলো খুব সুন্দর। এত অপশন না, মানে একটুখানি কনফিউজ হয়ে যাচ্ছি। আর ভাবছি যে একটা হার্বাল টিও নেবো, এখানে হার্বাল টি এর প্রচুর অপশন রয়েছে। এছাড়া এই জায়গায় ঠাকুরের অনেক ফটো, মূর্তি, মানে ঠাকুরের প্রচুর মূর্তি, ফটো, তারপরে এখানে ধূপকাঠি রয়েছে, এখানে কর্পূর রয়েছে, এরকম অনেক কিছু রয়েছে। এগুলো আপনারা এখান থেকে কিনতেই পারেন। তবে এখানে কিন্তু ফিক্সড প্রাইস, মানে যা এমআরপি লেখা রয়েছে তার উপর ওনারা অন্য কোনো ডিসকাউন্ট বা কিছু দিচ্ছেন না। দেখুন 4 ব্যাগ শপিং করা হয়ে গেছে। কি কি কিনেছি সেটা কি আপনারা দেখতে চান? তাহলে কমেন্টে জানাতে পারেন, আমি পরে একটা শর্ট ভিডিও বানিয়ে দেবো। শপিং তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি গোশালাতে। তা আমরা এখন এখানে ওয়েট করছি একটা জায়গায়, এই মন্দির চত্বরের ভেতরেই। কিন্তু আপনারা যদি একটু ওয়েট করেন, টোটো আসে, আপনারা যেখানে বলবেন সেখানে নিয়ে যাবে। তা আমরা এখানে একটু ওয়েট করছি, টোটো এলে টোটো ধরেই আমরা যাব গোশালায়। 15 টাকা করে বলছে গোশালায়। ইস্কন চত্বরের মধ্যে কিন্তু এরকম টোটো সার্ভিস চালু আছে। 10 টাকা 15 টাকার বিনিময়ে আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারেন। তবে আমি বলবো গোশালা যাওয়ার জন্য একটা টোটো নিয়ে নেওয়াই ভালো, কারণ গোশালা কিন্তু অন্যান্য যে থাকার জায়গাগুলো রয়েছে সেখান থেকে অনেকটাই দূর। আমাদের টোটো ভাড়া পড়েছিল 15 টাকা। আমরা রওনা দিলাম গোশালার উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি গোশালাতে। চলুন এবার আপনাদেরও গোশালার ভিতরটা ঘুরিয়ে দেখাই। অনেক ছোটোবেলায় আমি একবার এসেছিলাম মায়াপুর ঘুরতে, তখন গোশালায় এসেছিলাম। তখন কিন্তু এই জায়গাটা এরকম ছিল না। এমন আগেও বললাম, এখন অনেক রিনোভেট হয়ে গেছে। গোশালার ঢোকার মুখেই রয়েছে একটি দোকান, যেখানে ঘি, দই, ক্ষীর এই ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। এখানে পরে আসবো, আগে চলুন গোশালাটা ঘুরে আসা যাক। বাবা, শিংটা দেখুন একবার, বাপ রে। মনে আছে ছোটবেলায় যখন এসেছিলাম, তখন সকালের দিকে এসেছিলাম, এখানে ভর্তি ছিল তখন গোড়ার, দেখেছিলাম গোলাপ ফুলের পাপড়ি খাওয়ানো হয় ওদের। এখানে রয়েছে কয়েকজন। মাছি বসছে, এই জন্য মাছি বসছে বলে ইয়ে করছে, কানটা নাড়াচ্ছে। প্রীতি দেখুন একবার শিংটা, রোগা না? ও এমনিতে কিন্তু রোগা, কিন্তু শিংটা তো ইউনিক, আবার এগিয়ে আসছে। গোশালার সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন একটা দোকান রয়েছে এরকম। এখানে আপনারা সমস্ত ঘি, লস্যি, দই অনেক কিছু পেয়ে যাবেন। এই যে দামটাও দেখিয়ে রাখছি, 250 ঘিয়ের দাম 180 টাকা। ওই যে দোকানটা দেখালাম ওখানে যে দাম ছিল একই। গঙ্গা ওয়াটার রয়েছে, অনেক রকম আমলকি, হার্বাল টি সবই পাওয়া যায় এখানে। আর এখানে দেখুন রয়েছে ক্ষীর 50 টাকা, ছোট ক্ষীর, দই, লস্যি এরকম পাওয়া যায়। আমি নিয়ে নিয়েছি 1 গ্লাস লস্যি, যার দাম নিয়েছে 30 টাকা, ও সরি 35 টাকা। বছর আগে ছোটবেলায় এসেছিলাম, প্রায় তো 10-15 বছর হয়ে গেছে, তার বেশি হবে। তখনও এখানে এসে এই গোশালা দেখে লস্যি খেয়েছিলাম। চলুন এইভাবেই আমাদের ছোট্ট মায়াপুর ট্রিপ এখানেই শেষ হলো। আপনারা জানাবেন কেমন লাগলো ভিডিওটা। গোশালা ঘোরা হয়ে গেছে, এবার আমরা আবারও চলে এসেছি গদা ভবনের সামনে। এবার বাড়ি যাওয়ার পালা, এবারের মতো মায়াপুর ট্রিপ কমপ্লিট। আপনারা জানাবেন এই মায়াপুর ট্রিপের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। হরে কৃষ্ণ।